হয়েছে তার সাইটোজেনেটিক্স পরীক্ষা করে দেখেছে, অর্থাৎ বিবর্তন প্রক্রিয়া নিয়ে হাতে নাতে পরীক্ষা করে ডারউইনের তত্ত্বকে সুদৃঢ় ভিত্তিতে স্থাপন করেছে সাইটোজেনেটিক্স। এই আবিষ্কারের ফলে প্রতিষ্ঠিত হয়েছে বিবর্তনের সংশ্লেষণী তত্ত্ব, সিনথেটিক রিভলিউশন। এভাবে মলিকুলার জেনেটিক্স থেকে সম্প্রতি জিনোমিক্স নামক জীববিদ্যার একটি শাখার উৎপত্তি হয়েছে। আরো এসেছে ক্লোনিং নামক একটি কৌশল বা টেকনিক। এর সাহায্যে দেহের স্থায়ী জীবকোষকে সক্রিয় করে জীবটির হুবহু কপি তৈরি করা সম্ভব হয়েছে, যেমন ভেড়া, ডলি। সরকারের অনুমতি পেলে মানুষেরও তৈরি করা সম্ভব। এসব বিষয় থেকেও বিবর্তন প্রক্রিয়ার পক্ষে প্রত্যক্ষ প্রমাণ ও সমর্থন পাওয়া গেছে। এভাবে জীববিজ্ঞানের বিভিন্ন শাখার আবিষ্কার বিবর্তনবাদের সমর্থন যুগিয়ে চলেছে। আসলে এই পর্যন্ত বিজ্ঞানের কোনো শাখার কোনো আবিষ্কার বিবর্তন বা বিরোধী হতে দেখা যায়নি। এর আগে আপনি প্রচলিত ভুল ধারণাগুলো নিয়ে দু একটা ভুল ধারণার কথা বলছিলেন। বিবর্তন সম্পর্কে সবচেয়ে বহুল প্রচলিত ভুল ধারণাগুলোকে কি মনে করেন? আমি এখানে সংক্ষেপে দিয়ে একটি উদাহরণ দিই, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। প্রথম একটি উদাহরণ দিই। অনেকের ধারণা অ্যামিবা থেকে মানুষ বিবর্তন হয়েছে সরল রেখায়, অর্থাৎ লিনিয়ারলি। এটি একটি কমন ভুল ধারণা। আসলে সমগ্র প্রক্রিয়াটি, অর্থাৎ বিবর্তন প্রক্রিয়াটি শাখাওয়ালা বৃক্ষের ন্যায়, বা এটাকে আমরা কঠিন বাংলায় বলতে পারি স্বশাখক, এবং জালের ন্যায় শাখাগুলো পরস্পর সংযুক্ত। প্রজাতির উৎপত্তি পুস্তকে ডারউইন একটি মাত্র চিত্র দিয়েছিলেন এবং সেই চিত্রে তিনি এটি বোঝানোর চেষ্টা করেছেন। অনেকে এই জিনিসটি খেয়াল করেন না এবং ভুল ব্যাখ্যা বা ভুল ধারণা পোষণ করেন। 2 নম্বর, বিবর্তনে মানুষ বা অন্য কোনো প্রজাতির উদ্ভব অবশ্যম্ভাবী, ইনোভেটেবল ছিল, এটাও ঠিক নয়। এবং বিবর্তনের ফলাফল কখনোই ফোরকাস্ট করা যায় না, সুনির্দিষ্টভাবে বলা যায় না, অথচ অনেকের ধারণা এরকম আছে। বানর থেকে মানুষের উৎপত্তি, এই একটি কমন ধারণা, ভুল ধারণা মানুষের মধ্যে বেশ প্রচলিত। এটা ঠিক নয়। বানর থেকে মানুষের উৎপত্তি হয়নি, উৎপত্তি হয়েছে মানুষ জাতীয় পূর্বপুরুষ থেকে। এরকম আরো অনেক ভুল ধারণা আছে যেগুলি আমাদের দূর করা প্রয়োজন বলে মনে করি। হ্যাঁ, আজকে ইন্টারনেটের আপনি যেখানেই দেখবেন সেখানেই এই ধরনের ভুল ধারণাগুলো এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে যে প্রচুর মানুষ ওগুলো পড়ে এই ভুল ধারণাগুলো থেকেই আসলে বিবর্তনকে জাজ করতে শেখে। হ্যাঁ, রাইট, সেটা ঠিক বলেছেন। এগুলি পথ খুঁজে বের করতে হবে যাতে এগুলো দূর করা যায়। হ্যাঁ, দেখা যায় অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ আসলে ভুল ধারণাগুলো সম্পর্কেই প্রথমে জানতে পারে এবং পরবর্তীতে কোনো একটা বই পড়ে কিংবা কারোর কাছ থেকে শুনে হয়তো সেই ধরনের ভুল ধারণাগুলোকে ঠিক করার চেষ্টা করে। একটা প্রশ্ন করি, আপনি প্রায় সৃষ্টি এবং সৃষ্টি শব্দটার সাথে উৎপত্তি শব্দটাকে মিলিয়ে না ফেলতে বলেন। আমি যখন বিবর্তনের পথ ধরে বইটা লিখছিলাম তখনও আমার কাছে আসলে সৃষ্টি এবং উৎপত্তি শব্দ দুটোর মধ্যে পার্থক্যটা তেমন পরিষ্কার ছিল না। আপনি প্রথম এই ভুলটা ধরিয়ে দিয়েছিলেন। এই বিষয়ে আরেকটু বিস্তারিতভাবে বলবেন কি? হ্যাঁ, নিশ্চয়। সৃষ্টি শব্দটি সৃষ্টিবাদের বা ইংরেজিতে যাকে বলে ক্রিয়েশনিজম, তা থেকে এসেছে। আর এটার আরেকটি উৎস হলো দর্শনের আরেকটি শাখা, সেটার নাম হলো টিলিওলজি বা উদ্দেশ্যবাদ। সৃষ্টিবাদ এবং উদ্দেশ্যবাদের মূল কথা হলো কোনো পরিকল্পনাকারী, কোনো ডিজাইন সৃষ্টিকারী বা কোনো স্রষ্টা সবকিছুরই পরিকল্পনা করেন এবং ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে, কি কারণে ঘটবে, কি উদ্দেশ্যে ঘটবে, এগুলি সব ঠিক করেন। কাজে এই ধরনের যে ধারণা, এর সঙ্গে বিবর্তনবাদের কোনো সম্পর্ক নেই। এবং আমরা যখন সৃষ্টির কথা বলি, সৃষ্টি শব্দটা হলো এই ক্রিয়েশনিজম এবং টিলিওলজি থেকে আসা। কাজে আমরা এটা ব্যবহার করতে চাই না। আমরা বিবর্তনবাদের যেটা উৎপত্তি এবং ক্রমবিকাশ,
অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট বা বলতে পারেন ইভলিউশন যেটাকে আমরা বলি, সেটা হলো বিবর্তনবাদের মূল কথা। কাজে আমরা সৃষ্টি শব্দটা ব্যবহার করতে চাই না, ব্যবহার করতে চাই অরিজিন বা উৎপত্তি। সৃষ্টি মানে ক্রিয়েশন, উৎপত্তি তো অরিজিন। এই কারণে আমি আমার ছাত্রছাত্রীদের সবসময় বলি যে বিবর্তনবাদ সম্পর্কে যখন আলোচনা করবে বা যখন কিছু লিখবে বলবে, তখন সৃষ্টি শব্দটার কথা ভুলে যাবে। এই শব্দটি বিবর্তনবাদে নেই, এই যে ধরে নিবে তাহলে আর কোনো বিপদে পড়বে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল আর কি, এটা আপনাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি অনেকদিন ধরে বিবর্তন পড়িয়েছেন এবং এটা খুবই একটা আলোচিত বিষয় যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে বিবর্তন বিদ্যার কোর্স শুরু করেছিলেন এবং দীর্ঘদিন এটাকে কন্টিনিউ করেছিলেন। তো আপনার কি কোনো বিশেষ অভিজ্ঞতার কথা মনে পড়ছে বা ছাত্রছাত্রীদের সাথে কিংবা তাদের বাবা মাদের কাছ থেকে বাধা বা কোনো মজার ঘটনা আছে যেটা আপনি আমাদের বলতে পারেন? না, এমন কোনো অভিজ্ঞতা আমার মনে পড়ে না। কিন্তু আমাকে কোনো ছাত্র ছাত্রী বা তাদের অভিভাবক কখনো এসে কোনো বিষয়ে অভিযোগ করেনি, তবে কিছু মন্তব্য করেছে যেগুলি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা হলো, যেমন একদিন এক ছাত্র এসে বলতেছে, স্যার ক্লাসের পরে যে আপনার কথা সবই বুঝলাম, বিবর্তন তো মানতে পারে, কিন্তু মানুষের বিবর্তন তো মানতে পারে মানুষ, হ্যাঁ মানুষটা বাদ দিয়ে। আমি তারে বললাম যে তোমাদের তো আগেই বলেছি ডারউইনের যে সহযোগী বিবর্তন তত্ত্ব আবিষ্কারের এআর ওয়ালেস, তিনিও তাই মনে করতেন এবং আজীবনেই তাই মনে করতেন। আচ্ছা, তুমি যদি এটা ভেবে থাকো ঠিক আছে, কিন্তু আর একটু পড়াশোনা করো, তাহলে বুঝতে পারবে যে কোনটা সঠিক। আমি দ্বিজেন শর্মার একটি উক্তি করতে চাই। উনি আসলে আমাদের বই দুটোর বন্যার যে বিবর্তনের পথ ধরে আর আমার বইটা, ওটার একটা রিভিউ করতে গিয়ে উনি একটা জায়গায় বলেছিলেন যে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এখন বিবর্তন পড়াতে গিয়ে যেরকম বাধার সম্মুখীন হতে হয়, পাকিস্তান আমলেও কিন্তু এরকম এতটা বিরোধিতা লক্ষ্য করা যায়নি। এবং আপনিও আপনার মুখবন্ধে, বন্যার বইটার মুখবন্ধে উল্লেখ করেছেন যে উচ্চ মাধ্যমিক স্তরে এখন বিবর্তন পড়ানো একেবারে বন্ধই করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোধহয় ঠিক একই ঘটনা। এই প্রসঙ্গে একটু বলবেন যে আপনি একটু কম্পারিজন করে যে পাকিস্তান আমল এবং বাংলাদেশের সময়। এটা পাকিস্তান আমলে আসলে মানুষ মানে মুসলিম সোসাইটি থেকে, এখন তো ছাত্রছাত্রী অধিকাংশ আছে মুসলিম সোসাইটি থেকে, কাজে মুসলিম সোসাইটি থেকে আগত ছাত্রছাত্রীরা এখন বিবর্তনবাদ হচ্ছে এবং তারা সাধারণত অনেক বেশি গোড়া হয় এবং তার ফলে তারা এইসব কথা প্রথম যখন শুনে স্বভাবতই প্রতিক্রিয়া একটু বেশি হয়। তবে এই প্রতিক্রিয়া তো আমি আগেই বলেছি কখনো কোন রকমের প্রকাশ্য রূপ নেয় না, কিন্তু কিছু লোক আছে এখন বাংলাদেশে যাদের প্রভাব বেশ আছে, তাদেরকে আমরা বলি মৌলবাদী। তারা ধর্মীয় মতবাদ অথবা সৃষ্টিবাদের আক্ষরিক ব্যাখ্যায় বিশ্বাস করে। তারা অবশ্যই ডারউইনবাদকে সহ্য করতে পারে না এবং তারা কখনো কখনো সেটা সংগঠিতভাবে বিরোধিতা নিয়ে পরিণত করে। যেমন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে যে বিবর্তন বিদ্যা পড়ানো বন্ধ হয়েছে, তার পিছনে মৌলবাদীরাই মূলত উস্কানি দিয়েছিল বা ব্যাপারটি সংগঠিত করেছিল। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এরকম বা স্কুল কলেজে এরকম কোনো বিরোধিতার সৃষ্টি হয়নি। এখানে আমার মনে হয় যে কিছু সুপ্ত মানে হিডেন মৌলবাদী আছে যারা সিলেবাস তৈরি করে, যারা পঠন পাঠন ঠিক করে, বিশেষত স্কুল বা ইন্টারমিডিয়েট পর্যায়ে তারা এবং বিদেশ থেকে আগত কিছু উপদেষ্টা, তারা চুপে চুপে এই কাজটি করেছে। সিলেবাস থেকে, ইন্টারমিডিয়েট সিলেবাস থেকে বিবর্তন বাড়তে এবং সবচেয়ে দুঃখের বিষয় সেটি ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে। যে সরকার একটি সেকুলার সরকার বলে আমাদের ধারণা, তাদের আমলে ব্যাপারটা ঘটেছে
আসলে আমি পরে খোঁজ নিয়ে দেখেছি যে যারা সিলেবাস রচনা করেছে, বই পুস্তক লেগেছে, তাদের অনেকেও এই ব্যাপারটি সম্পর্কে অবহিত নয় এবং সরকারি লেভেলও ব্যাপারটা এটা